বেগম খালেদা জিয়া সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে জ্ঞান থাকলেও শারীরিক অবস্থা স্থিতিশীল নয়। মধ্যরাতে হাসপাতালে ছুটে যান বিএনপি নেতারা, খোঁজ নেন আইন উপদেষ্টাও। নির্বাচন ঘিরে নতুন জোট গঠনে দৌড়ঝাঁপ, বিএনপি ও জামায়াতের মোর্চা দৃশ্যমান আবির্ভাবের অপেক্ষায় আরও দুটি। দ্বিধাদ্বন্দ্বে এনসিপি, তফসিলের পর আসন সমঝোতার আশা। নিরাপত্তা সরিয়ে নেওয়ার পরে শাহজালালের ভল্ট ভেঙে চুরি, ভিন্ন ব্যাখ্যা বিমানের ৩২ দিন পরও প্রকাশ হয়নি খোয়া যাওয়া সম্পদের তালিকা, তদন্তে অসহযোগিতার অভিযোগ পুলিশের। কর্মকর্তাদের বিশেষ লকার সুবিধা বন্ধ করছে বাংলাদেশ ব্যাংক, অবৈধ সম্পদের তথ্য গোপনের সুযোগ ঠেকানোর লক্ষ্য, ভূমিকা রাখবে দুর্নীতি কমাতে আশা বিশ্লেষকের। এবং অবশেষে আলোর মুখ দেখছে বাস রুট রেশনালাইজেশন প্রকল্প, প্রাথমিকভাবে ৪২টি রুট নির্ধারণ, জানুয়ারিতে চালুর লক্ষ্য। ডিটিসি এর সক্ষমতা নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞের। দেখছিলেন শিরোনাম, সকালের সবার সঙ্গে আছি আইরিনা আয়াত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে মধ্যরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান দলের জ্যেষ্ঠ নেতারা। প্রধান উপদেষ্টার নির্দেশে ছুটে যান আইন উপদেষ্টাও। হাসপাতাল থেকে বেরিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানান, বেগম জিয়ার জ্ঞান থাকলেও শারীরিক অবস্থা স্থিতিশীল নয়। সেলিমা রহমান জানান, সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। বেগম জিয়ার জন্য দেশবাসীর দোয়া কামনা করেন বিএনপি নেতারা। ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সংকটাপন্ন বেগম জিয়াকে দেখতে শুক্রবার মধ্যরাতে হাসপাতালে ছুটে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান, মির্জা আব্বাস সহ জ্যেষ্ঠ নেতারা। হাসপাতাল থেকে বেরিয়ে বিএনপি নেতারা জানান, বেগম জিয়ার জ্ঞান থাকলেও শারীরিক অবস্থা স্থিতিশীল নয়, তার উন্নত চিকিৎসা প্রয়োজন। এ সময় রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চান তারা। যে অত্যাচারটা ওনার উপর হয়েছে বিগত সরকারের সময়, তার রেজাল্ট আমরা এখন পাচ্ছি। এই মুহূর্তে উনি স্টেবল নন। দেশের মা, বোন, ভাই, মুরব্বী যারা আছেন তারা যেন ব্যক্তিগতভাবে একটু দোয়া করেন ওনার জন্য। মজলুম নেত্রী বেগম খালেদা জিয়া জীবন সংকটাপন্ন এই অবস্থার মধ্যে আছেন, তবে গতকালের চেয়ে ডাক্তার যা বললেন একটু ভালোর দিকে আছেন। আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে হায়াত দারাজ করেন। নেতারা জানান, বেগম জিয়া নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন, তাকে সুস্থ করে তুলতে চেষ্টা করছেন দেশি বিদেশি চিকিৎসকরা। ম্যাডাম দেশি বিদেশি ডাক্তারের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে আছে। তো আমরা আশা করছি এবং দেশবাসীর কাছে আমরা দোয়া চাচ্ছি আমাদের ম্যাডাম যেন সুস্থ হয়ে ওঠেন, কারণ আমাদের অভিভাবক বলতে বাংলাদেশের অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রতিনিয়ত তার বিভিন্ন যে প্যারামিটারগুলো সেগুলো তারা স্টাডি করছেন এবং সেই অনুযায়ী তারা ব্যবস্থা নিচ্ছেন। বিএনপি নেত্রীর স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে আসেন বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। হাসপাতাল এলাকায় ভিড় করেন বিভিন্ন দলের নেতাকর্মীরা। প্রধান উপদেষ্টার নির্দেশে সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও বিশেষ সহকারী মনির হায়দার। 23 নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার থেকে সিসিইউতে চিকিৎসাধীন তিনি। শফিকুজ্জামান। নির্বাচন সামনে রেখে অন্তত 4টি জোটের আবির্ভাব হতে যাচ্ছে রাজনীতিতে। যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে বিএনপি এবং আন্দোলনের সঙ্গে 7 দল নিয়ে জামায়াতের মোর্চা অনেকটাই দৃশ্যমান, তবে জোট গঠন নিয়ে বিপত্তিতে এনসিপি। মধ্যপন্থী দল নিয়ে নতুন জোট নাকি বিএনপি জামায়াতের কোনো এক দলের সঙ্গে আসন সমঝোতা, তা নিয়ে অভ্যন্তরীণ টানাপোড়েনে দলটি। আর বাম দলগুলোর বৃহত্তর নতুন মোর্চাও আত্মপ্রকাশের অপেক্ষায়। হাসান ওয়ালির রিপোর্ট। জোট এবং আসন সমঝোতা রাজনীতিতে এখন আলোচিত শব্দযুগল। দেশে নির্বাচনী জোট দীর্ঘদিনের সংস্কৃতি হলেও কর্তৃত্ববাদী শাসনে একদলীয় জোটের বাইরে সবই ছিল অকার্যকর। দীর্ঘদিন পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আভাস, তাই তো শক্ত অবস্থান জানান দিতে তৎপর ছোট বড় সব দল।
জোট বা সমঝোতায় এগিয়ে বিএনপি। শেখ হাসিনা বিরোধী যুগপৎ আন্দোলনে থাকা শরিকদের নিয়ে নির্বাচনের ঘোষণা দিয়ে রেখেছে দলটি। অন্যদিকে 5 দফা দাবি নিয়ে রাজপথে নামা 7 দলকে নিয়ে জামায়াতের মোর্চাও রূপ নিচ্ছে নির্বাচনী সমঝোতায়। বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশ জাসদ এবং ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চারও হচ্ছে নতুন জোট। তবে জোট গঠন নিয়ে অভ্যন্তরীণ মতবিরোধ চরমে এনসিপির। এবি পার্টি গণ অধিকার নিয়ে আলাদা জোটের খবরে ডালপালা মেললেও তা এখন অনেকটাই অনিশ্চিত। শেষ পর্যন্ত বিএনপি কিংবা জামায়াতের সঙ্গেও হতে পারে এনসিপির আসন সমঝোতা। প্রার্থী বাছাই থেকে শুরু করে নিয়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলছেন, মধ্যপন্থী দল নিয়ে আলাদা জোট গঠনে অন্তত 10টি দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তার দল। তবে বিএনপি বা জামায়াতের সঙ্গে আসন সমঝোতার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। মধ্যপন্থী যে দলগুলো রয়েছে তাদেরকে সাথে নিয়ে একটা জোটের ব্যাপার নিয়ে আমরা দীর্ঘ সময় ধরে আমরা আলাপ আলোচনা করেছি। এই পার্টি গণ অধিকার পরিষদ থেকে শুরু করে নিয়ে এই সংখ্যাটা 10 পেরিয়ে গেছে। আমাদের মধ্যে আলাপ আলোচনাটা এখনো পর্যন্ত চলমান রয়েছে। দেশের স্বার্থকে মাথায় রেখে কোনো জোটে অন্তর্ভুক্ত হওয়ার, সেটা বিএনপি জামাত যে কোনো বিষয়ের জন্য আমরা এখনো পর্যন্ত আমাদের আলোচনা আমরা চলমান রেখেছি। অন্যদিকে 54 যুক্ত ফ্রন্টের আদলে জোট গঠনের কথা জানিয়ে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বলছেন, শুধু নির্বাচন নয়, আন্দোলন সংগ্রামকে মাথায় রেখেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন জোট। 54 যে যুক্ত ফ্রন্ট হয়েছিল তার আদলে নয়া যুক্ত ফ্রন্ট এরকম নামের প্রস্তাব আছে। শুধুমাত্র নির্বাচনকে সামনে রেখে না, আন্দোলন সংগ্রাম এবং নির্বাচন এটাকে কেন্দ্র করে আমরা জোটবদ্ধ হওয়ার জন্য চেষ্টা করছি। আসন সমঝোতার সিদ্ধান্ত চূড়ান্ত হলেও শরিক দলগুলোর জয়ী হওয়ার সম্ভাব্যতা যাচাই করেই আসন ছাড়ের কথা বলছে জামায়াত। যে এখানে যাকে দিলে তিনি পাশ করবেন সেই দলকে আমরা সেখানে দেব, সবাই মিলে তাকে সাপোর্ট করব। যে লিয়াজো কমিটি করা হয়েছে, এই 8 দল থেকে একটা লিয়াজো কমিটি, তারা এগুলো নিয়ে আলাপ আলোচনা করছে। হয়তো আগামী সপ্তাহ বা এর পরের সপ্তাহে এটা একটা ডিসিশনে আমরা বুঝতে পারব। যুগপৎ আন্দোলনের শরিকদের ছাড় দিতে বিএনপি অপেক্ষা করছে তফসিল ঘোষণার দিনক্ষণের। বিএনপি আছে, মেইন স্ট্রিম পলিটিক্সে আছে, আর কোন দল কি মেইন স্ট্রিম কি না এটা আমি বলতে পারবো না। যুগবদ্ধের সাথে নিয়ে আমরা নির্বাচন করে, আমরা আন্দোলন করেছি, যুগবদ্ধের সাথে নিয়ে আমরা নির্বাচন করব, যুগবদ্ধের সাথে নিয়েই আমরা সরকার পরিচালনা করব। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন। প্রস্তুতি চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকও করছে সংস্থাটি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এদিকে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের অভিজ্ঞতা নিতে মক ভোটিং এর আয়োজন করেছে নির্বাচন কমিশন। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁও শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি যাব তার কাছে। কুমু, আমি এই মুহূর্তে আছি আগারগাঁও শেরেবাংলানগর বালিকা উচ্চ বিদ্যালয়ে। এখানে আয়োজন করা হয়েছে ভোটের আগেই মক ভোটিংয়ের, কারণ এবারই কমিশনের প্রথম, যেহেতু জাতীয় নির্বাচনেরও যেমন কোনো ভোটেরও কোনো অভিজ্ঞতা নেই, একই সাথে জাতীয় নির্বাচন এবং গণভোট দুটোই মূলত আয়োজন করতে যাচ্ছে এবারের নাসিরউদ্দিন কমিশন। সেক্ষেত্রে নির্বাচন কমিশন বলছে যে যাতে করে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি রয়েছে কিনা, কোনো ভুলভ্রান্তি রয়েছে কিনা, এগুলো পর্যবেক্ষণ করতেই মূলত তারা মক ভোটের আয়োজন করেছে। এবং আজকে তারা বলছে যে যেহেতু দুটি ভোট একই সাথে, সেই ক্ষেত্রে গণভোটের জন্য, জাতীয় নির্বাচনের জন্য যেহেতু সব ধরনের প্রস্তুতি তারা সম্পন্ন করেছে, এই প্রস্তুতিতে মক ভোটের জন্য অতিরিক্ত আরও কোনো বাড়তি কোনো কিছু লাগবে কিনা সেটি মূলত সেটি বিবেচনা করার জন্য এবং সেটি পর্যবেক্ষণের জন্য মূলত এই ধরনের তারা ব্যবস্থা করেছেন। আমরা যদি একটু যাই, আমরা একটু নির্বাচন কমিশন সচিব মহোদয়ের সাথে একটু কথা বলতে চাই। যে স্যার, আপনারা আজকের এই আয়োজনটা কেন করেছেন? অভিজ্ঞতা এবং নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতিটা সম্পর্কে আত্মবিশ্বাসটা ফিরে পাওয়ার জন্যে। আমরা তো এই আলোচনা মানে নিয়ে পদ্ধতিগতভাবে ইত্যাদি ইত্যাদি সব কিছু নিয়েই তো পর্যালোচনা চলছিল, কিন্তু মাঠ পর্যায়ে বাস্তব অবস্থাটা একটু বোঝার জন্যে। হ্যাঁ, জানি এটা একটা অনুশীলন, কিন্তু এই অনুশীলনের থেকেও তো আমরা অভিজ্ঞতা পাবো। বিশেষ করে দুটো ভোট, দুটো ব্যালট এবার, এই আপনার রেফারেন্ডাম এবং জাতীয় সংসদের নির্বাচনের, তো দুটোতে যে একটু সময়ের ব্যাপারটা আছে, বাড়তি সময় একটু লাগবেই। সেই বাড়তি সময় কতটুকু লাগবে এবং এটার প্রেক্ষিতে আমাদের ভোট কেন্দ্র, ভোট কক্ষ বাড়ানো কতটুকু লাগতে পারে,
বা সময়ের বাড়তি সময় কতটুকু লাগতে পারে সেই জিনিসগুলোকে পর্যালোচনা করাটা খুব জরুরি। স্যার এই মক ভোটের মধ্য দিয়ে কি বুঝতে পারবেন স্যার 12 কোটি ভোটারের মানে কীভাবে সম্ভব হবে আয়োজন? মকটা তো করাই হয় ওইটার জন্য, আলোচনাটা দেখার জন্য যে মক যেটা করা হয় সেটা তো আসলে অনুশীলন। তো আমরা প্র্যাকটিক্যাল যেটা বাস্তব যেটা হবে সেটারই তো একটা কৃত্রিম বা অনুশীলনটাই এটা সর্বক্ষেত্রে এটা প্রযোজ্য ব্যবস্থা। আমার মনে হয় এটা পারা যাবে এবং পারা যাবে বলেই আমরা এটা করেছি বা করছি। যদি এর থেকে আরও বেটার কোনো পদ্ধতি থাকছে তাহলে তো সেটাই করতাম, বাট দিস ইজ স্ট্যান্ডার্ড প্রসিডিওর যে উই গো ফর দিস মক ট্রায়াল। ওকে, ইনশাল্লাহ। থ্যাংক ইউ স্যার। আপনারা শুনছিলেন যেহেতু নির্বাচন কমিশন সচিব মহোদয় বললেন যে তারা আসলে এই আয়োজন করতে চাচ্ছে, আসলে যে তারা ট্রায়াল করতে চায় যে জাতীয় নির্বাচনের ভোটে কোনো ধরনের অনিয়ম অথবা তাদের প্রস্তুতির কোনো ঘাটতি রয়েছে কিনা কমিশনের, সেই বিষয়টি নিয়েই মূলত তারা আজকের মক ভোটের আয়োজন করেছে। আজকে মূলত 500 জন একই সাথে ভোট দেওয়ার কথা রয়েছে এবং 8টা থেকে 12টা পর্যন্ত এই ভোট প্রক্রিয়া চলবে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। রাজধানীর আগারগাঁও থেকে মক ভোটিং এর আয়োজন নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। একসময় শৈশব মাতিয়ে রাখা গ্রামীণ খেলাধুলা এখন সোনালী অতীত। কানামাছি, গোল্লাছুট, বৌছি শুধুই অপরিচিত নাম। আধুনিক যান্ত্রিক জীবন ও খেলার মাঠ কমে যাওয়ায় হারিয়ে গেছে কত শত খেলা। এ নিয়ে সংবাদের শেষাংশে থাকছে প্রতিবেদন। শাহজালাল বিমানবন্দরের ভল্ট থেকে চুরি হওয়া সম্পদের তালিকা 32 দিন পরও প্রকাশ করেনি বিমান বাংলাদেশ। চুরির পর কিছু অস্ত্র পাওয়া গেলেও সময় সংবাদের অনুসন্ধান বলছে ভল্টে রাখা হতো স্বর্ণসহ মূল্যবান সম্পদ। অভিযোগ আছে চুরির আগে রহস্যজনকভাবে ভল্টের পাশ থেকে নিরাপত্তা কর্মীদের সরিয়ে নেয়ার তদন্তেও অসহযোগিতার অভিযোগ পুলিশের। নুরুল আলম নয়নের ক্যামেরায় এম এ আজিমের রিপোর্টে বিস্তারিত। শাহজালাল বিমানবন্দরের কার্গো টার্মিনালের স্ট্রং রুম বা ভল্ট, যেখানে রাখা হয় আমদানি করা বহনযোগ্য মূল্যবান মালামাল। তবে গত 28 অক্টোবর সেখানেই ঘটে দুর্ধর্ষ চুরি। কিছু অস্ত্র বাদে সবকিছু নিয়ে নেয় চোরচক্র। আগুনের ঘটনার পর বেসামরিক বিমান পরিবহন সচিবকে দেয়া বিমান বাংলাদেশের এক চিঠি বলছে টার্মিনালের সবকিছু পুড়ে গেলেও ভল্ট ও তার মধ্যে রাখা মূল্যবান মালামাল ছিল অখ্যাত। নিরাপত্তাহীনতার জন্য যা কাস্টমস হেফাজতে নেয়ার তাগিদও দেন তারা। কেন তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়নি জানতে কাস্টমস হাউজে সময় সংবাদ। তাদের দাবি নিরাপত্তা নয়, রাজস্ব আদায় করার কাজ তাদের। আর সচিবকে দেয়া চিঠি তাদের হাতে আসার আগেই হয়েছে চুরি। প্রথম চিঠি আমাদেরকে সরাসরি দেওয়া হয় নাই, তারা সচিব মহোদয়কে দিয়েছেন এবং ওনারা তারপর হয়তো জাতীয় রাজস্ব বোর্ডকে তারা অবহিত করবেন, সেটা আমার জানা নাই। কিন্তু এমনিতে যেটা হচ্ছে যে কোনো পণ্যের ক্ষেত্রেই কাস্টমস মূলত ট্যাক্স ম্যানেজমেন্টে দেখবে, আর পণ্য যখন নিলামের অবস্থা হবে তো নিলামটা আসলে আপনার কয়েকটি স্টেপ পার হয়ে, সরকার নির্ধারিত কয়েকটি স্টেপ আছে সেগুলো পার হয়ে তারপর নিলামের ব্যবস্থাপনাটা হয় আর কি। ডিরেক্টলি আমাদেরকে পণ্য নেওয়ার কোনো সুযোগ নেই। চুরির এতদিন পরও এ ঘটনায় হয়নি কোনো মামলা। বিমানবন্দর থানায় করা সাধারণ ডায়েরিতেও চুরি হওয়া পণ্যের তালিকা উল্লেখ করেনি বিমান বাংলাদেশ। ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও বিমানবন্দর থানা পুলিশ বলছে তদন্তে সহযোগিতা করছে না বিমান কর্তৃপক্ষ। ঘটনার সময় দায়িত্বে থাকা কর্মকর্তাদের ডাকা হলেও থানায় আসেননি কেউ। আমরা ওইটাই তদন্ত করতেছি যে তালাটা যে নাই, তাহলে ওইখানে যারা ছিল সেই দিন আমরা তাদেরকে, যেহেতু তারা বিভিন্ন মানে ডিফারেন্ট এজেন্সি, আমরা নোটিস করেছি কেউ আসে না। এটাতে সময় নষ্ট হয়ে যায়। পরবর্তীতে এখন আমরা ওইখানে যে খোঁজার চেষ্টা করতেছি যে কারা কারা ডিউটিতে ছিল। চুরির ঘটনা নিয়ে বিমান বাংলাদেশের কেন এমন লুকোচুরি জানতে বিমান ভবনে গেলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউ। অভিযোগ আছে চুরির আগে রহস্যজনকভাবে ভল্টের পাশ থেকে নিরাপত্তা কর্মীদের সরিয়ে নেয়ার। কর্তৃপক্ষের দাবি আগুনে ক্ষতিগ্রস্ত ভবনের ছাদ ধসে দুর্ঘটনার শঙ্কা থেকেই সরিয়ে নেওয়া হয় নিরাপত্তা কর্মীদের। বিমান সিকিউরিটি তারাই পাহারা দিত মনে করলো, তো ওদেরকে বলে দেওয়া হয়েছে তোমরা বাহিরে গিয়ে পাহারা দিবা।
কারণ যে কোনো সময় বিল্ডিংয়ের মানে ধসে পড়তে পারে। চুরির ঘটনার পর ভল্টে কিছু অস্ত্র পাওয়া গেলেও মূল্যবান সম্পদ বা স্বর্ণ ও ডায়মন্ড ছিল কিনা তা নিশ্চিত করেনি বিমান বাংলাদেশ। তবে সময় সংবাদের হাতে আসা নথি বলছে চুরি হওয়া ভল্টে শুধু অস্ত্র নয়, মূল্যবান সম্পদও রাখা হতো। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। অবৈধ সম্পদের তথ্য গোপনের সুযোগ ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের বিশেষ লকার সুবিধা স্থায়ীভাবে বন্ধ করা হচ্ছে। বছরখানেক ধরে দুদকের নির্দেশে বন্ধ থাকা 532টি লকার খুলে দেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংক চিঠি পাঠিয়েছে। দুদক সম্মতি জানিয়ে বলেছে তাদের প্রতিনিধিদের উপস্থিতিতেই লকার খোলা হবে। তবে যেসব কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলছে তাদের লকার আপাতত খোলা হবে না। অর্থনীতি বিশ্লেষক বলছেন এই পদক্ষেপ অবৈধ সম্পদ লুকানোর প্রবণতা কমাতে সহায়তা করবে। তসলিম তৌহিদের রিপোর্ট। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরকে চলতি বছরের জানুয়ারিতে গ্রেফতার করে দুদক। আলোচিত অর্থ পাচারকারী পিকে হালদারের ঘনিষ্ঠ সহযোগী হিসাবে পরিচিত এসকে সুরের বাসায় তল্লাশি চালায় কমিশন। পরে কেন্দ্রীয় ব্যাংকের তার লকারে অভিযান পরিচালনা করে অঢেল সম্পদের সন্ধান মেলে। এসকে সুরের লকার খোলার সময় দুদক জানতে পারে বাংলাদেশ ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের নামে রয়েছে 532টি বিশেষ লকার। অবৈধ সম্পদ লুকিয়ে রাখার সন্দেহে সংস্থাটি 4 ফেব্রুয়ারি চিঠি দিয়ে এসব লকার অবরুদ্ধ করে। পরবর্তীতে লকারে অভিযান ঘিরে দুদক কর্মকর্তাকে সরিয়েও দেওয়া হয়। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এসব বিশেষ লকার সুবিধা সম্পূর্ণভাবে বন্ধ করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এর পরিপ্রেক্ষিতে দুদকের কাছে চিঠি দিয়ে লকারগুলো খোলার অনুরোধ জানায় কেন্দ্রীয় ব্যাংক। পাল্টা চিঠিতে দুদক জানায় অবৈধ সম্পদ লুকানোর সুযোগ কমাতে উদ্যোগটি তারা স্বাগত জানায়। তবে লকার খোলার সময় দুদকের প্রতিনিধি উপস্থিতি নিশ্চিত করতে হবে। এদিকে সাবেক গভর্নর আতিউর রহমান, ফজলে কবির, আব্দুর রউফ তালুকদার সহ বেশ কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলছে। যাদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে তাদের লকার বন্ধই থাকবে, যদিও এ নিয়ে কথা বলতে রাজি হয়নি দুদক। অর্থনীতি বিশ্লেষকের মতে অবৈধ সম্পদের সুযোগ কমাতে এই সিদ্ধান্ত যুগোপযোগী। লকার সার্ভিসকে কেন্দ্র করে দুর্নীতি দমন কমিশন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর যে সিদ্ধান্তটা নিয়েছে, এই সিদ্ধান্তকে কেন্দ্র করে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের ভিতরে হোক এবং ব্যাংকে যারা কমার্শিয়াল ব্যাংকে যারা কর্মরত রয়েছে তাদের ভিতরেও কিন্তু একটা আতঙ্ক বিরাজ করছে এবং তারা কিন্তু এখন থেকে একটা সচেতন হবে যে দুর্নীতি করা থেকে তারা একটা বিরত থাকবে। বাংলাদেশ ব্যাংকের যাদের নামে অনুসন্ধান কিংবা মামলা চলমান রয়েছে সেই তালিকা প্রস্তুত করতে কাজ করছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। সচল হচ্ছে অর্থনীতির গেইম চেঞ্জার 3 মেগা প্রকল্প। বে টার্মিনালের ডিটেইল ডিজাইন শুরু, মাতারবাড়ির কাজ শুরুর অপেক্ষায় জাপানি প্রতিষ্ঠান, পিছিয়ে নেই লালদিয়াও। অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে নানা জটিলতায় থমকে থাকা বাস রুট রেশনালাইজেশন প্রকল্প। প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে 42টি রুট। খসড়া মন্ত্রণালয়ের পাঠানো হয়েছে উল্লেখ করে ডিটিসিএ বলছে মন্ত্রণালয় পর্যবেক্ষণ ও মতামত পেলে দ্রুতই শেষ হবে বাকি কাজ। সময় ক্ষেপণের কারণ হিসেবে পরিবহন মালিকদের অসহযোগিতা, দলীয় প্রভাব ও সরকারের সদিচ্ছার অভাবকে দুষছেন পরিবহন বিশেষজ্ঞরা। আশরাফুল ইসলামের তোলা ছবিতে সাইফুল রুড্রোর রিপোর্ট। বাস রুট রেশনালাইজেশনের জন্য 2012 সালের পর থেকে একাধিকবার নানা প্রস্তাব, কারিগরি রিপোর্ট ও পর্যবেক্ষণ জমা পড়ে মন্ত্রণালয়ে, তবে শেষ পর্যন্ত তা ফলপ্রসূ হয়নি। প্রকল্প পরিচালক বলছেন দীর্ঘ এক যুগের এলোমেলো ব্যর্থ চেষ্টাকে পাশ কাটিয়ে গেল 6 মাসে অংশীজনদের সহযোগিতায় রুটের সম্ভাব্য তালিকা নির্ধারণ করেছে ডিটিসিএ। তার মতে দলীয় পরিচয়ে চাঁদাবাজি ও এলাকাভিত্তিক অসহযোগিতার কারণে একীভূত গণপরিবহন ব্যবস্থা চালু করা সম্ভব হয়নি। বিগত সরকারের আমলে বাস মালিক সমিতি বলেন, শ্রমিক ফেডারেশন বলেন, তাদের থেকে আমরা সম্পূর্ণরূপে বিরোধিতা পেয়েছি। কাউন্টার বসাতে গেলে, বাসটা চালাতে গেলে, এলাকায় কোথাও রাখতে গেলে চাঁদা চাওয়া হচ্ছে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জানান মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে বাকি কাজ এগিয়ে নেবেন তারা। আমরা যদি ছোট ছোট রুট দেই তাহলে আমার কিন্তু রিটার্ন কম আসবে। ছোট রুটের তখন ক্লায়েন্টরা বঞ্চিত থাকবে না, সেটাও একটা ভাবার বিষয় আছে। আমরা এটা মিনিস্ট্রিতে পাঠিয়েছি, তো সেইখান থেকে যে গাইডেন্সটা আসবে সেটার ভিত্তিতে আমরা এটা ওয়েবসাইটে প্রকাশ করতে চাই। ডিটিসিএ নানা অগ্রগতির কথা বললেও ডিটিসিএর সক্ষমতা, রাজনৈতিক দুর্বৃত্তায়ন, সরকারের সক্ষমতা ও সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবহন বিশেষজ্ঞরা। আগে সরকারও পারে নাই, কারণ কোনো দিন
ওই পরিবহন মালিকদেরকে হোস্টাইল করতে চায় নাই। সিন্ডিকেট যেইভাবে হয়ে গেছে তার সাথে পুলিশও জড়িত আছে, স্থানীয় পর্যায়ের মাস্তানও আছে এবং ট্রান্সপোর্ট লিডাররা আছে, তারা কোনোদিন ছেড়ে দিবে না। কর্তৃপক্ষ কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়, চাঁদাবাজি বা অন্যান্য সমস্যার সম্মুখীন হয়, তাহলে সেক্ষেত্রে ডেফিনেটলি সরকারের উচিত হবে সেখানে আইনানুগ ব্যবস্থা নেওয়া। এদিকে পরিবহন মালিক সমিতির মহাসচিব বলছেন, রুট রেশনালাইজেশন বাস্তবায়নে তারা পুরোপুরি প্রস্তুত। সংগঠনের কারণে এটাকে প্রতিবন্ধকতা করে রেখেছে জনস্বার্থের বিরুদ্ধে। এটাকে আমরা ভুল বলে প্রমাণ করব, সহযোগিতা করব এবং এটাতে আমরা অংশগ্রহণ করব, এতে আমরা লাভজনক হব। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন জানান, 2026-এর জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে শুরু হবে বাস রুট রেশনালাইজেশন। রাউট সেগমেন্ট সিলেক্ট করেছে, হয়তো ওই সেগমেন্ট হয়তো আমাদেরকে কমাতে হবে, বাড়াতে হবে। ইট হ্যাজ টু গো থ্রু সাম মিরারেশনস বাস মালিক সমিতির সাথে। এইটা আমরা মোস্ট লাইকলি হয়তো বাই জানুয়ারির ভিতরে হয়তো শুরু করার চেষ্টা করব। কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রেখে অংশীজনদের মতামতকে গুরুত্ব দিয়ে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। সব জটিলতা কাটিয়ে অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে 50,000 কোটি টাকার বে টার্মিনাল ও মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। সংযুক্ত হচ্ছে 6,500 কোটি টাকার লালদিয়া টার্মিনালও। সরকারের শীর্ষ পর্যায়ের গ্রিন সিগন্যাল পেলেই শুরু হবে অর্থনীতির গেম চেঞ্জার এই 3টি মেগা প্রকল্পের গ্রাউন্ড ব্রেকিং। শাখাটিপুর ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা বড় 3টি মেগা প্রকল্প অবশেষে সচল হচ্ছে। বিশেষ করে অনেক আগে ডিটেল ডিজাইনের কাজ শুরু হয়ে গেছে বে টার্মিনালের, আবার মাতারবাড়ির কাজও শুরুর অপেক্ষায় রয়েছে জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান। পিছিয়ে নেই লালদিয়া টার্মিনালের কাজ। লালদিয়া এখন যে গভীরতার জাহাজ আমরা আনতে পারি অথবা সক্ষমতার জাহাজ আনতে পারি, দ্বিগুণ সক্ষমতার জাহাজ এখানে আনতে পারবে। বে টার্মিনাল আসলে 24/7 অপারেশন করতে পারবে, আরও বড় ক্যাপাসিটির। মাতারবাড়ি আসলে প্রায় 16 মিটার পর্যন্ত আমরা জাহাজ আনতে পারবো, আরও বড় ক্যাপাসিটির। প্রত্যেকটাই ভিন্ন ভিন্নভাবে বাংলাদেশের অর্থনীতিতে নতুন লক্ষ্যমাত্রা যোগ করবে এবং তার যে উপকারটা আছে সেটা সরাসরি বাংলাদেশের অর্থনীতিতে পড়বে। 2013 সালে নেওয়া বে টার্মিনাল প্রকল্পের 2014 সালে শুরু হয়েছিল ভূমি অধিগ্রহণ। এরপর যেন অদৃশ্য সুতায় আটকে যায় এই বন্দর নির্মাণ। ভূমি অধিগ্রহণ সহ নানা জটিলতায় 1 দশকের বেশি সময় ধরে আটকে ছিল এই বে টার্মিনাল পরিকল্পনা। অথচ বঙ্গোপসাগর উপকূলবর্তী 850 একর জায়গার উপর গড়ে উঠবে এ বহুল কাঙ্ক্ষিত বে টার্মিনাল, যেখানে বিনিয়োগ হবে অন্তত 18,000 কোটি টাকা। ইতিমধ্যে ব্রেকওয়াটার নির্মাণের জন্য বিশ্ব ব্যাংকের সাথে বাংলাদেশ সরকার 650 মিলিয়ন মার্কিন ডলারের একটি ঋণ চুক্তিও স্বাক্ষর করেছে। এখানে বন্দর করতে সহায়তা করছে সিঙ্গাপুর পোর্ট অথরিটি, দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড। আর একটি টার্মিনাল পরিচালনা করবে চট্টগ্রাম বন্দর নিজেই। 2030 সাল থেকে অপারেশনে যাওয়া এই বে টার্মিনাল বছরে কন্টেনার হ্যান্ডেলিং করবে 50 লাখের বেশি। বে টার্মিনাল তো আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া উচিত ছিল এবং বে টার্মিনাল থেকে আমরা ইমিডিয়েট রেজাল্ট পাবো। এবং সেটাতে লালদিয়াতে নতুন যেই অপারেটর আসবে এখানে বিদেশি ইনভেস্ট আসবে এবং বিদেশি ইনভেস্ট আসলে মডার্ন ইকুইপমেন্ট আসবে এবং সেটা আমাদের অন্য অপারেটরদের জন্য একটা উদাহরণ হয়ে যাবে। সো এটার আমি আশা করি বাংলাদেশের এই যখনই এগুলা কার্যকর হবে, যখন থেকে আমরা ফুল অপারেশন আসতে পারবো, তখন কিন্তু আমাদের বাংলাদেশে অন্তত শিপিং সেক্টরটা বদলে যাবে। প্রতিবেশী দেশগুলোর বন্দরের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার পাশাপাশি আগামী দিনের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় চট্টগ্রাম বন্দর সম্প্রসারণের কোনো বিকল্প নেই। বর্তমানে বছরে চট্টগ্রাম বন্দর হ্যান্ডেলিং করছে 32 লাখ কন্টেনার। আগামীতে হ্যান্ডেলিং সক্ষমতার প্রয়োজন হবে অন্তত 50 লাখ। চট্টগ্রাম নগরীর পতেঙ্গা উপকূলবর্তী লালদিয়ার চরের এই পতিত জমিতে স্বতন্ত্র টার্মিনাল নির্মাণ করবে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান মার্কস লাইনের অ্যাপি মুলার। ইতিমধ্যে সরকারের সাথে 850 মিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে। চলতি বছরের ডিসেম্বরে শুরু হবে আনুষ্ঠানিক নির্মাণ কাজ। সে নির্মাণ কাজ শেষ হবে 2029 সালে। 2030 সাল থেকে অপারেশনে যাওয়া এই লালদিয়া টার্মিনাল বছরে কন্টেনার হ্যান্ডেলিং করবে 9 লাখের বেশি। গভীরতার কারণে যে কোনো মাপের জাহাজ অবলীলায় প্রবেশ করতে পারবে এই লালদিয়া টার্মিনালে। প্রবৃদ্ধি যদি বেশি হয় ডেফিনেটলি এগুলি অনেক সুফল বয়ে আনবে। যেমন ধরেন জাহাজগুলি ভিড়তে অনেক সুবিধা পাবে,
অপারেশনাল আপনার অনেক সুবিধা পাবে। তারপরে যেটা লজিস্টিক সার্ভিস যেটা আছে, যেটা কানেক্টিভিটি, সেটা উন্নতি করার মাধ্যমে জাহাজগুলি আমাদের আর্থিক বাংলাদেশ অনেক বেনিফিটেড হবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী আগামী 2030 সালের মধ্যেই জাহাজ বেরানো এবং কন্টেনার হ্যান্ডেলিং শুরু করবে বে টার্মিনাল, মাতারবাড়ি এবং লালদিয়া। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। উৎপাদন ও পরিবহনে বাড়তি ব্যয় নিয়ে বিশ্ববাজারে টিকে থাকা কঠিন। এলডিসি উত্তরণকে সামনে রেখে তাই বন্দর আধুনিকায়নের বিকল্প দেখছে না বিশেষজ্ঞরা। তবে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে দেশের লাভজনক অবস্থান স্পষ্ট করা জরুরি বলে মনে করেন তারা। পাশাপাশি বন্দর চালানোর সক্ষমতা অর্জন নিশ্চিত করার তাগিদ তাদের। যদিও বন্দর ব্যবহারকারীরা বলছেন, কাস্টমস জটিলতা নিরসন করা না গেলে দেশের সমুদ্র ও নদীবন্দর আধুনিকায়ন হবে সাদা হাতির শামিল। MS আরাফানের রিপোর্ট। দেশের মোট আমদানি রপ্তানির 90% বেশি সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দরে। বিশ্বের 100টি বন্দরের কাতারে দাঁড় করালে দেশের প্রধান এই সমুদ্র বন্দরটির অবস্থান 68। এর কারণও স্পষ্ট। পাশের দেশ শ্রীলঙ্কার কলম্বো বন্দরে যখন পণ্য খালাসে একটি জাহাজ সময় নেয় সর্বোচ্চ 24 ঘন্টা, তখন চট্টগ্রাম বন্দরে সময় লাগে গড়ে 10 দিন। এমন বাস্তবতায় বন্দর ব্যবস্থাপনায় গতি আনতে চট্টগ্রামের লালদিয়া ও কেরানীগঞ্জের পানগাঁও কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব 2 বিদেশি প্রতিষ্ঠানের হাতে দিয়েছে সরকার। চুক্তি অনুযায়ী নির্মাণ শেষ হওয়ার পর 30 বছর পর্যন্ত লালদিয়া টার্মিনাল পরিচালনা করবে ডেনমার্কের কোম্পানি অ্যাপিমোলার, যেখানে বিনিয়োগ হবে $55 কোটি। আর এটি চালু হলে বাড়বে বছরে 8 লাখ কন্টেইনার ওঠানামার সুযোগ। কন্টেইনার ট্রানজিশনটা খুব বাড়বে, আমরা তাড়াতাড়ি মাল ডেলিভারি পাবো এবং আমাদের আশপাশে যে দেশগুলো যাদের কন্টেইনার হ্যান্ডলিং এর ক্যাপাসিটি কম, তারা আমাদের এই বন্দরটা ইউজ করবে। এলডিসি গ্র্যাজুয়েশন হতে যাচ্ছে, আমাদের এখন কস্ট অফ ডুইং বিজনেস কমাতে হবে, পোর্টের টার্ন অ্যারাউন্ড টাইম কমাতে হবে। চট্টগ্রাম বন্দর দিয়ে আমাদের যে 33 লাখ কন্টেইনার আমরা ডিল করি, তার শতকরা 99 ভাগই তো চট্টগ্রাম বন্দর দিয়ে যায়। এটার বাইরে আমাদের অন্যান্য অবকাঠামো এবং পোর্ট সুবিধা দাঁড় করাতে হবে। বুড়িগঙ্গার তীরে 2014 সালে পানগাঁও কন্টেইনার টার্মিনাল নির্মাণ করা হলেও তা ব্যবহারে এখনো আগ্রহী হতে পারেননি ব্যবসায়ীরা। 12 বছরে সরকার লোকসান গুনেছে 155 কোটি টাকা। অভ্যন্তরীণ এই নৌবন্দরটিতে গতি ফেরাতে সুইজারল্যান্ডের কোম্পানি মেডলককে দায়িত্ব দিয়েছে সরকার। তবে বন্দর চুক্তির প্রাক্কলন অনুযায়ী আয় নিশ্চিতে সরকারের স্পষ্ট অবস্থান জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। পাশাপাশি বন্দর চালানোর দক্ষতা অর্জন নিশ্চিত করার পরামর্শ তাদের। এখন আমাদের যে ধরনের টার্ন অ্যারাউন্ড টাইম, যে ধরনের লজিস্টিক কস্ট, এটা দিয়ে বাংলাদেশ ভবিষ্যতে প্রতিযোগিতা সক্ষমভাবে বিশ্ববাজারে যেতে পারবে না। এবং আমদানির ক্ষেত্রেও তো এটা গুরুত্বপূর্ণ, কারণ তো আমার আমদানিও আমার সাশ্রয়ীভাবে করতে হবে। তো সেইটা নিয়ে প্রশ্ন নয়, প্রশ্নটা হলো যে এগুলো আমাদেরকে স্পষ্টতার মাধ্যমে এগুলোর গোপনীয়তা রক্ষা না করে বিভিন্ন প্রসিডিওরগুলো ঠিকমতো করে তারপরে আমাদের করতে হবে, এবং আমাদের নিজেরা যাতে আমরা এগুলো পরবর্তীতে এগুলো সক্ষমতার সাথে চালাতে পারি সেটা সময়বদ্ধভাবে সেটা নির্দিষ্ট করতে হবে। ব্যবসায়ীরা বলছেন, পণ্য জাহাজীকরণের চেয়ে কয়েকগুণ বেশি সময় নষ্ট হয় কাস্টমস জটিলতায়। এতে বাড়ে ব্যবসার খরচ। অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি তাই শুল্কায়ন প্রক্রিয়া সহজ করার দাবি তাদের। হাই স্পিড প্রসেসিং ইকুইপমেন্ট বসালেন, যে আপনার জাহাজ ধরলাম যে জাহাজ আপনার বন্দরে ভেড়ার সাথে সাথে অটোমেটিক্যালি সমস্ত কন্টেনার নামিয়ে দেবে, 6 ঘন্টার মধ্যে খালাস করে দিলেন। কিন্তু তারপরের প্রসেসটা যদি একেবারেই পেপার ড্রিভেন হয়, তাহলে তো আমার ওই যে 3 সপ্তাহের মধ্যে 6 ঘন্টা কমলো, তাহলে আমাদের যে লাভ যে খুব বেশি একটা হবে তা কিন্তু না। কিন্তু এই কাজটা করতে গিয়ে আপনি যদি আমার কস্ট বাড়িয়ে দেন, তাহলে তো আসলে লাভ হচ্ছে না। চট্টগ্রামের নিউমোরিং কন্টেইনার টার্মিনালটিও বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডের হাতে হস্তান্তরের শেষ পর্যায়ে সরকার, যদিও আদালতের নিষেধাজ্ঞায় বন্ধ আছে কার্যক্রম। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। বঙ্গোপসাগরের বুকে নীল জলের দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল আগামী 1 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। 2026 সালের 31 জানুয়ারি পর্যন্ত কক্সবাজার সেন্ট মার্টিন নৌ রুটে চলাচল করবে 7টি জাহাজ। থাকবে রাত যাপনের সুযোগও। দীর্ঘ অপেক্ষার পর আবারও পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত দ্বীপবাসী। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল।
কক্সবাজার শহরের বাঁকখালী নদীর উপকূলে নোঙর করেছে পর্যটকবাহী দুটি জাহাজ। এরই মধ্যে জাহাজের পরীক্ষা নিরীক্ষা থেকে শুরু করে রং লাগানো, বসার সিট মেরামত সহ সকল কাজ শেষ। কর্তৃপক্ষ বলছে 1 ডিসেম্বর থেকে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে যাতায়াত করবে জাহাজ দুটি, যার জন্য পুরোপুরি প্রস্তুত তারা। আমাদের জাহাজের সিট ক্যাপাসিটি হইল একটা জাহাজের 350 করি। আমাদের সব কিছু রেডি হয়ে গেছে, আমরা এর থেকে চলাচল শুরু করব। কক্সবাজার শহরের নুনিয়াছড়া জেটি থেকে সকাল 7টায় জাহাজ ছেড়ে যাবে, আর বেলা 3টায় সেন্ট মার্টিন থেকে সেই জাহাজ কক্সবাজারে ফিরে আসবে। আগামী 31 জানুয়ারি পর্যন্ত টানা 2 মাস পর্যটকদের ভ্রমণের জন্য 60টি জাহাজ প্রস্তুত করা হয়েছে। পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন বলছে, প্রশাসনের অনুমতি থাকলেও শর্তের বেড়াজালে নভেম্বরে জাহাজ ছাড়েননি তারা। শর্তের বেড়াজালে নভেম্বরে আমাদের জাহাজ চলাচল করা সম্ভব হয় নাই। তো আমরা ডিসেম্বর থেকে ইনশাল্লাহ আশাবাদী, আমরা শতভাগ প্রস্তুতি নিয়ে আগাচ্ছি। এদিকে দীর্ঘ অপেক্ষার পর আবারও পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত দ্বীপবাসী। তবে দ্রুত জেটি সংস্কারের কাজ শেষ করার দাবি তাদের। 2000 মাত্র সীমিত, এই জন্য অনেকে চালু করে নেই, সংস্কারও করতেছে না কেউ। আর আমরা পর্যটকদের স্বাগত জানাবো, যেহেতু আরও সপ্তাহখানিক সময় আছে, দ্রুত যদি যেটির কাজ সংস্কার করা হয় তাহলে পর্যটকরা নিরাপদে ওঠানামা করতে পারবে। আর পরিবেশ অধিদপ্তর বলছে, পর্যটক পারাপারের সময় জাহাজগুলোকে কঠোর নজরদারিতে রাখা হবে। এবারও এরকম আমাদের কর্মকর্তা থাকবে এবারও গাড়ির মধ্যে, এবং যাতায়াত করতে সেন্ট মার্টিনের কি হচ্ছে এখানে অনেক করে বারবিকিউ পার্টি করে শব্দ নয়েজ পলিউশন করানোর সময় নয়েজ পলিউশন যাতে না হয় সেই বিষয়ে আমাদের নজরদারি থাকবে। সর্বোপরি আমাদের মন্ত্রণালয় থেকে যেসব ডিরেকশন দেওয়া হবে সেই অনুযায়ী আমরা কার্যক্রম পরিচালনা করব। পর্যটকদের অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট কিনতে হবে। প্রতিটি টিকিটে ট্রাভেল পাস ও QR কোড সংযুক্ত থাকবে, আর মানতে হবে 12টি নির্দেশনা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। কুমিল্লার 5 উপজেলার সীমান্ত এলাকা দিয়ে প্রতিদিনই ঢুকছে মাদকের চালান। সন্ধ্যা নেমে এলে বদলে যাচ্ছে সীমান্ত এলাকার দৃশ্য। স্থানীয়দের অভিযোগ, রাত গভীর হলে পরিণত হয় মাদক সেবীদের আড্ডাখানা। তবে মাদক নির্মূলের সর্বাত্মক চেষ্টা চলছে জানিয়েছে প্রশাসন। 17টি উপজেলার মধ্যে 14 গ্রাম, সদর দক্ষিণ, আদর্শ সদর, বুড়িচং ও ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়েই প্রতিদিন আসছে মাদকের চালান। সন্ধ্যা নেমে এলেই বদলে যায় সীমান্ত এলাকার দৃশ্য। দিনে শান্ত আর রাত গভীর হলে পরিণত হয় মাদক সেবীদের আড্ডাখানায়। স্থানীয়দের অভিযোগ, গোলাবাড়ি ও আমরাতলি এলাকায় মাদকাসক্তদের আনাগোনা বেড়েছে। ছেলে সন্তান একবারে বিপর্যয়ের পথে চলে যাচ্ছে। বিভিন্ন ইফটিজিংয়ে তারা জড়িত হয়ে পড়তেছে এবং তারা কাজকর্ম করে না, এই প্রায় কি বলবো প্রায় বখাটের মতো। একটা সুস্থ বাংলাদেশ চাই, তাহলে আমাদেরকে এই মাদককে যে কোনো মূল্যে নির্মূল করতেই হবে। আইনের আওতায় নেই, অবশ্যই তাদেরকে আমি মনে করি যে একটা উচিত শিক্ষা দেওয়া উচিত। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, মাদক নিয়ন্ত্রণ শুধু আইন প্রয়োগে সম্ভব নয়, চিকিৎসা, পুনর্বাসন ও সচেতনতাকে দিতে হবে অগ্রাধিকার। মাদকের সম্বন্ধে আমাদের সকলকে সচেতনতা প্রয়োজন, স্বাস্থ্য বিভাগেরও একটি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাদকের কুফল সম্পর্কে যত বেশি জানানো যায় ততই মানুষ মাদক গ্রহণে অনীহা প্রকাশ করবে বলে আমার বিশ্বাস। মাদক নির্মূলে সর্বাত্মক চেষ্টা করছে প্রশাসন। নিয়মিত অভিযানের কথা জানিয়েছে পুলিশ। শুধু অভিযান দিয়ে মাদক নির্মূল করা যাবে না, পাশাপাশি আরেকটা কাজ করতে হবে, সকলকে এগিয়ে আসতে হবে, সবাইকে সচেতন হতে হবে। মাদকের ছাড় নেই, মাদকের জিরো টলারেন্স, মাদকের কোনো ছাড় নেই। আমরা অভিযান অব্যাহত রেখেছি, 24 ঘন্টায় আছি, কোনো তথ্য পেলেই আমরা অভিযান করছি বারবার। গত 3 মাসে কোতোয়ালি থানা পুলিশ 137টি মাদক বিরোধী অভিযানে 138 জনকে গ্রেফতার করেছে। সময় সংবাদ, কুমিল্লা। আমন মৌসুমে ধানের সরবরাহ, মন প্রতি ধানের দাম কমেছে 50 থেকে 80 টাকা পর্যন্ত। ধান বেচা কেনার খবর জানাতে সহকর্মী MR রকি আছেন নওগাঁর মহাদেবপুর হাটে। সরাসরি যাব তার কাছে। রকি, নভেম্বরের প্রথম সপ্তাহে বরেন্দ্র জনপদে ধান কাটামারাই শুরু হয়েছে। এই ধানগুলো এখন ধাপে ধাপে কিন্তু চাষিরা হাটে তুলছেন, এবং আমরা দেখছিলাম
যোগান এবং সরবরাহ যতই বেড়েছে এখানে দরের জায়গাটা কিন্তু দফায় দফায় নিচে নেমে আসছে এবং চাষিরা এই মুহূর্তে যে বিষয়টি বলছেন যে আসলে ধান কেটে তোলার পর তাদের ধান উৎপাদন করতে যে খরচ হয়েছে এই খরচগুলো পুষিয়ে নেওয়ার জন্য কিন্তু এই সময় তারা হাটে ধান তুলে থাকেন। কিন্তু আমরা দেখছিলাম গত সপ্তাহের ব্যবধানে সব ধরনের ধানের ক্ষেত্রে কিন্তু দরের জায়গাটায় ব্যাপক পতন হয়েছে। বিশেষ করে স্বর্ণা 5, বিআর 49, বিআর 51 মোটা জাতের এই জাতের ধানগুলোতে প্রতি মনে 80 থেকে 100 টাকা পর্যন্ত দর কিন্তু কম এখানে আমরা দেখছিলাম। এবং এই সময়টাতে আসলে চাষিরা যে অভিযোগটা করে থাকেন মৌসুমের প্রথমেই ধান তারা বিক্রির যখনই করতে আসেন তখন কিন্তু ব্যবসায়ীদের এক ধরনের নিয়ন্ত্রণ করার কারণে কাঙ্ক্ষিত দর তারা বঞ্চিত হয়ে থাকেন এবং চলতি সপ্তাহে এই জাতীয় ধানের দর কমে যাওয়ার কারণে চাষিরা বলছেন যে আসলে এবার উৎপাদন খরচ বেড়েছে, ফলন কমেছে, কিন্তু সেই তুলনায় এসে হাটে তারা কাঙ্ক্ষিত দর পাচ্ছেন না এবং এক্ষেত্রে আসলে ব্যবসায়ীদের দিকে তীর ছুটছেন তারা অভিযোগের। এবং আমরা দেখছিলাম যে এই হাটে যে পরিমাণ ধান এসেছে বা কেনা বেচা হচ্ছে সেই তুলনায় কিন্তু ক্রেতার বিশেষ করে ব্যাপারীদের উপস্থিতি কিছুটা কম এবং ব্যাপারীদের দিক থেকে যে অভিযোগটি করা হচ্ছে আসলে এই সময় এলসিতে চাল আসার কারণে তারা এই অজুহাতকে দাঁড় করিয়ে এই দরের জায়গাটা অনেকটা নামিয়ে দিয়েছেন এমন কথাই কিন্তু তাদের দিক থেকে আমরা পাচ্ছিলাম। তবে দরের জায়গাটা হঠাৎ করে এরকম নিচে নেমে যাওয়ার কারণে চাষিরা কিন্তু বলছেন যে এবার যে পরিমাণ দর বেঁধে দেওয়া হয়েছে সরকারের সেই দরও তারা মিলছে না। 1360 টাকা সরকার ধান কেনার ঘোষণা দিয়েছে কিন্তু হাটগুলোতে বিক্রি হচ্ছে 1150 থেকে সর্বোচ্চ 1200 টাকা মোটা জাতের ধান। সব মিলিয়ে চাষিরা কিন্তু এই দরে অনেকটাই হতাশা প্রকাশ করছেন। এই ছিল সার্বিক নওগাঁর মহাদেবপুর হাটে ধান বেচে কেনার খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁ থেকে। একটি সেতুর অভাবে চরম ভোগান্তিতে অন্তত 22 লাখ মানুষ, অথচ সেতু হলে কেবল ওই অঞ্চলেরই নয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দেশের জাতীয় অর্থনীতিতেও। বলছি ভোলা বরিশাল সেতুর কথা। বরিশাল ভোলা পেরিয়ে স্থানীয়দের আন্দোলন পৌঁছে গেছে রাজধানীতেও। সুমন হাসানের তোলা ছবিতে অপূর্ব রিপোর্টে বিস্তারিত। বরিশাল বিভাগের উত্তর পশ্চিমে অবস্থান দ্বীপ জেলা ভোলার। খনিজ সম্পদ, গ্যাস, কৃষি ও পর্যটনের অপার সম্ভাবনাময় জেলাটি মূল ভূমি থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয় সন্ধ্যা হলেই। প্রতিদিনের লাখো মানুষকে নদী পাড়ি দিতে হয় ঝুঁকি নিয়ে, রোগী, শিশু কিংবা বৃদ্ধ। ঝড় হোক বা রোদ, ভোলার সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ। এতে যেমন ভোগান্তির শিকার হতে হয় তেমনি অপচয় হয় সময়ের আর দুর্ঘটনার ঝুঁকি তো থাকেই। কালাবাদর নামে একটা জায়গা আছে, ওখানে জীবন মরণের একটা ব্যাপার আসা যায়। অনেক সময় স্পিডবোট উল্টে যায়, ঝাঁকুনি দেয়, পাশ দিয়ে আরেকটা স্পিডবোট যায় বা লঞ্চ যায়, ঢেউতে যে কোনো সময় যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট হইতেই পারে। ভোলা অনেক ক্ষেত্রে অনেক জেলা থেকে এগিয়ে আছে। একমাত্র ভোলা বরিশালের এই সেতু, এই যোগাযোগের সেতুতে আমাদেরকে অবহেলিত রেখে আমাদের সকল অবদানকে অস্বীকার করা হচ্ছে। সেতু নির্মাণের দাবিতে বরিশাল, ভোলা, রাজধানী ঢাকাতে গত প্রায় 1 মাস ধরে ধারাবাহিক আন্দোলন চলছে। দাবি আদায়ে নদী সাঁতরে পার হতে দেখা যায় যুবকদের। গন্তব্য ঢাকা লং মার্চ, আর সড়ক অবরোধ, মিছিল, স্লোগান তো আছেই। দাবি মেনে না নিলে হুঁশিয়ারি দেয়া হয় লাগাতার কর্মসূচির। অসুস্থ হয় আমাদের সেই নদী পার হয়ে আমাদের এখানে আসা লাগে। 2টা স্পিডবোট ভাড়া করতে হয় 3 জন লোকের জন্য 10,000 টাকা ভাড়া দিয়ে। ভোলার যেই শিক্ষার্থীরা বরিশাল পড়াশোনা করছে তারা ঠিকমতো বাস পাচ্ছে না। জাতীয় ভূখণ্ড থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্নভাবে বসবাস করছি, আমরা আর এই বৈষম্য চাই না। সেতু হলে ভোলার জীবনযাত্রার মান মানুষের অনেক বৃদ্ধি পাবে। প্রাকৃতিক সম্পদের বিনিময়ে হলেও আমাদেরকে একটি মাত্র সেতু দিন, কারণ এই সেতুটি হচ্ছে আমাদের প্রাণের দাবি। আলোর নিচে অন্ধকার, ভোলায় গ্যাস থেকে কোনো সুফল ভোলাবাসী তেমন পায় নাই। বরিশালের সড়ক ও জনপথ বিভাগ কাজটি সেতু বিভাগের দায়িত্ব জানিয়ে এরই মধ্যে সম্ভাব্যতা যাচাই হয়েছে বলে উল্লেখ করেন। তবে কবে নাগাদ সেতুর কাজ শুরু হবে তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বরিশালের নিকট ভোলার সাথে যোগাযোগটা অতি গুরুত্বপূর্ণ, কারণ ভোলার গ্যাস ইজিলি আমরা বরিশাল আনতে পারি এবং বরিশালে অনেক ইন্ডাস্ট্রি গড়ে উঠতে পারে। জাতীয় ক্ষেত্রে এর গুরুত্ব কতটুকু এটা নীতি নির্ধারণী পর্যায়ে ওনারাই ভালো বলতে পারবে। এটা ফিজিবিলিটি স্টাডি হয়েছে, পরবর্তীতে আর প্রক্রিয়াকরণ হয়নি। গত 5 বছরে ভোলা বরিশাল নৌপথে ছোট বড় একাধিক দুর্ঘটনায় অন্তত 1/2 মানুষ প্রাণ হারিয়েছেন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। এদিকে চাঁদপুরে মতলব নদীর ধনাগদা নদীর উপর নির্মিত হতে যাচ্ছে ঝুলন্ত সেতু। কেবল স্টেইড নামে এই সেতু নির্মাণে এর মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সরকার। প্রায় 5,000 কোটি টাকা ব্যয়ে এটি নির্মাণে অর্থায়ন করবে দক্ষিণ কোরিয়া সরকার। সেতুটি মতলব উত্তরের কালীপুর এবং মুন্সিগঞ্জের গজারিয়া চর কালীপুরের সঙ্গে যুক্ত হবে। সেতুটি নির্মাণ হলে পাল্টে যাবে চাঁদপুর ও আশপাশের জেলার আর্থসামাজিক চিত্র।
নাইমুল ইসলাম নীরবের ক্যামেরায় ফারুক আহমেদের রিপোর্ট। রাজধানী ঢাকার সঙ্গে দ্রুত যোগাযোগের জন্য ধনাগদা নদীর উপর নির্মাণ হতে যাচ্ছে কেবল স্টেট বা ঝুলন্ত সেতু। মতলব উত্তরের কালীপুর এবং মুন্সিগঞ্জের চরগাজারিয়ার চরকালীপুরের সঙ্গে যুক্ত হবে এই সেতু। এরই মধ্যেই সেতু বিভাগের স্থান নির্ধারণ এবং প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে। রাজধানীর সঙ্গে দ্রুত সহজে যোগাযোগ স্থাপন, কৃষি নির্ভর এলাকায় শিল্প কারখানা নির্মাণ এবং আবাসন খাতেও ইতিবাচক প্রভাব পড়বে। এতে দারুণ খুশি এলাকাবাসী। একটা গণদাবি, এজন্য যে আমাদের আর্থসামাজিক ব্যাপক উন্নতি হবে। সেতুটা হলে আমাদের সে সময়টা কমে আসবে এবং কৃষিকাজও ব্যাপক উন্নত হবে। ঢাকা থেকে যে দক্ষিণাঞ্চলের যে মানুষ তাদেরকে ঢাকা যাওয়া আসার জন্য একটা অত্যন্ত সহজ রাস্তা হবে। দেশে প্রথমবারের মতো কেবল স্টেট সেতু নির্মাণের গুরুত্ব তুলে ধরেন সরকারের সেতু বিভাগের শীর্ষ কর্মকর্তারা। জানান প্রয়োজনীয় অর্থ যোগান দেবে কোরিয়া সরকার। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের জানুয়ারিতে শুরু হবে নির্মাণ কাজ। মূল 4 লেন এবং দুটো সার্ভিস লেন আছে, মোট 6 লেন। এই পাশে এসে 2 কিলোমিটার একটা আছে, আপনার অ্যাপ্রোচ রোড আছে। তো আমাদের টোটাল 7.5 কিলোমিটারের অ্যাপ্রোচ রোড রয়েছে। আমাদের প্রথম কাজটা হচ্ছে চুক্তি স্বাক্ষর করা। টাকা পাওয়ার ক্ষেত্রে বিদেশি যে দক্ষিণ কোরিয়ার EDCF-এর আওতায় হবে, সেই টাকাটা পাওয়ার জন্য চুক্তি হওয়ার পরে আমরা কন্ট্রাক্টর ওপেন টেন্ডারে চলে যাব। কন্ট্রাক্টর নিয়োগ হবে এবং কাজ দ্রুতগতিতে শুরু হবে। 4 লেন বিশিষ্ট 1.8 কিলোমিটার দীর্ঘ এই সেতু। তার সঙ্গে দুপাশে প্রায় 8 কিলোমিটার সংযোগ সড়ক, 2টি টোল প্লাজা, ওজন স্কেল সব মিলিয়ে নির্মাণে ব্যয় ধরা হয়েছে 4,780 কোটি টাকা, যা অর্থায়ন করবে কোরিয়া সরকার। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। এর খবর, গুলি গ্রেনেডে গাজা ও পশ্চিম তীরে তাণ্ডব চালিয়েই যাচ্ছে ইসরায়েল। যুদ্ধবিরতি চুক্তির কোনো তোয়াক্কাই করছে না তারা। নেতানিয়াহু বাহিনীর তৎপরতা যুদ্ধাপরাধের পর্যায়ে পৌঁছেছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। তেল আবিবের কিলিং মিশন থামাতে বিশ্বকে এখনই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অধিকৃত পশ্চিম তীর ও গাজা উপত্যকার পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। ইসরায়েলি বর্বরতায় বাড়ছে হতাহতের সংখ্যা। খান ইউনিসের উত্তর পূর্বাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় আহত হয়েছেন কয়েকজন ফিলিস্তিনি, আর বনি সুহাইলায় পাওয়া গেছে নিহতের খবর। ফারা আশ্রয় শিবিরে ইসরায়েলি অভিযানেও আহত হয়েছেন বেশ কয়েকজন। বুরকা গ্রামে ইসরায়েলি সেনারা গুলি ও স্টান গ্রেনেড ব্যবহার করায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতভর অভিযান, বাড়ি তছনছ, গ্রেফতার সব মিলে দখলকৃত অঞ্চলে থামছে না ইসরায়েলি চাপ। গাজা কর্তৃপক্ষ বলছে ধারাবাহিকভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে যাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের ব্যাপক সামরিক তৎপরতা যুদ্ধাপরাধের পর্যায়ে পৌঁছেছে। ইসরায়েলের কিলিং মিশন থামাতে প্রয়োজন জরুরি হস্তক্ষেপ। বিশেষ করে জেনিনের সাম্প্রতিক হত্যাকাণ্ড আন্তর্জাতিক আদালত ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের তাৎক্ষণিক পদক্ষেপের দাবি রাখে। আন্তর্জাতিক সুরক্ষা ব্যবস্থা না এলে পশ্চিম তীর জুড়ে মৃত্যুর মিছিল থামবে না বলে সতর্ক করা হয়েছে। গাজায় ত্রাণ কার্যক্রম যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী চলছে না বলে অভিযোগ উঠেছে। মোট 28,000 ত্রাণবাহী ট্রাকের মধ্যে মাত্র 9,930টি প্রবেশ করেছে বলে জানিয়েছে আল জাজিরা, যা 35% কম। এমন পরিস্থিতিতে প্রথমবার ইসরায়েল সফরে যাচ্ছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। 6 ডিসেম্বর থেকে শুরু হবে তার এই সফর। জার্মানি ইসরায়েলের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশগুলোর মধ্যে একটি। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। দেখছেন সকালের সময়। এবারে খেলার খবর। প্রথমবারের মতো আয়ারল্যান্ডের কাছে টি-20 সিরিজ হারের শঙ্কায় বাংলাদেশ। চট্টগ্রামে সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই লিটন দাসের সামনে। অন্যদিকে এগিয়ে থাকলেও সাগরিকায় এসে ঘাম ঝরিয়েছে আইরিশরা। ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। দুপুরের তপ্ত রোদে সাগরিকায় উপস্থিত আয়ারল্যান্ড। দেখে বোঝার উপায় নেই মাত্র কয়েক ঘন্টা আগেই এখানে একটা টি-20 ম্যাচ খেলতে হয়েছে অতিথিদের। কিছুটা ব্যতিক্রমী অনুশীলন, টেনিস বলে বড় শট খেলার প্রচেষ্টা। চট্টগ্রামের ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে সিরিজ জয় নিশ্চিত করতে ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে আয়ারল্যান্ড। প্রথম ম্যাচের মতোই কিংবা তার চেয়ে আরও ভালো। তবে চট্টগ্রামে বিশ্রামে থাকতে নারাজ সফররতরা। এখনো বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজ জয়ের অভিজ্ঞতা হয়নি আইরিশদের। তবে এবার দলটা স্বপ্ন দেখতেই পারে। সাগরিকায় খেলা শেষ 2 ম্যাচের 2টিতেই জিতেছে পল স্টার্লিং এর দল। কোণঠাসা হয়ে থাকা টাইগার বধে এর চেয়ে ভালো সময় আর হয় না।
অন্যদিকে হারের পরে হোটেলেই দিন পার করেছে বাংলাদেশ। ঐচ্ছিক অনুশীলনেও আসেনি দলটার কোনো সদস্য। উইন্ডিজের কাছে ধবল ধোলাইয়ের পর ঘরের মাঠে আরও একটা সিরিজ হারের শঙ্কা। অনুশীলনের চেয়ে বিশ্রামকেই বেছে নিল ফিল সিমন্সের দল। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় টি-20তেও ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটের দেখা মিলবে সাগরিকায়। বোলারদের জন্য থাকবে সামান্যই। আগের ম্যাচে শরীফুল সাকিবরা চমক দেখাতে ব্যর্থ, স্পিন ইউনিটও ছিল না তেমন কার্যকর। দ্বিতীয় ম্যাচে টাইগার শিবিরে আসতে পারে পরিবর্তন। নাসুমের জায়গায় শেখ মাহাদি কিংবা সাইফুদ্দিন। 3 পেসার থেকে একজন ছেটে ফেলার সিদ্ধান্তও নিতে পারে টিম ম্যানেজমেন্ট। সুযোগ পেতে পারেন নুরুল হাসান সোহান। টানা 4 টি-20 হারে বিপর্যস্ত থাকা টাইগারদের জন্য বড় চ্যালেঞ্জ জয়ের পথে ফেরা। টিম কম্পিটিশন নিয়ে চলছে বিস্তর পরীক্ষা নিরীক্ষা, অথচ সময় বেশি বাকি নেই বিশ্বকাপের আগে। সাব্বির মিথুন, সময় সংবাদ, চট্টগ্রাম। কানামাছি, গোল্লাছুট, বৌচির মতো খেলা একসময় মাতিয়ে রাখত শৈশব। নতুন প্রজন্মের কাছে এসব খেলা শুধুই কিছু অপরিচিত নাম, অথচ এসব খেলাতেই ছিল শিশুদের অপার আনন্দ। সারা জীবনের জন্য গড়ে উঠত বন্ধুত্ব। হেমন্তের পড়ন্ত দুপুরে মায়ের চোখ ফাঁকি দিয়ে পালানোর সেই মুহূর্তগুলো স্মৃতিকাতর করে তোলে অনেককে। আধুনিক যান্ত্রিক জীবন ও খেলার মাঠ কমে যাওয়ায় হারিয়ে গেছে এমন কত শত খেলা। উম্মে হানির রিপোর্ট, ছবি তুলেছেন SM সালাউদ্দিন। দূরের কংক্রিটে মোড়ানো মাঠটাকে ছোটবেলায় ছুটে বেড়ানো খোলা মাঠের মতোই কল্পনা করতে হয়তো বেশ লাগে কারো কারো। এই তো সেদিনের কথা। গ্রামীণ শৈশবে বন্ধুদের সঙ্গে কত শত খেলায় না রঙিন ছিল জীবন। কিন্তু দুপুরের রোদে কাদা মেখে হাডুডু খেলা বা দোলনায় দুলে প্রজাপতির মতো রঙিন স্বপ্ন দেখা, সবই তখন সোনালী অতীত মনে হয়। একসময় হাডুডু, কানামাছি, গোল্লাছুট এই খেলাগুলো ছিল শৈশবের অংশ। বায়োস্কোপ ছিল শিশুদের কৌতূহলের রঙে আঁকা এক বিস্ময়ের পৃথিবী। ডাঙ্গুলি, ঝুমুর ঝুমুর, লুকোচুরিতে ছিল প্রতিযোগিতার মজা। শিশুদের মধ্যে গড়ে উঠত বন্ধুত্ব। পলাট্টু খেলতাম, এরপর হচ্ছে আপনার দাঁড়িয়ে বাঁধা খেলতাম, গোল্লাছুট খেলতাম, কাবাডি, হাডুডু, এখন এইগুলি বেশিরভাগ উঠে গেছে। এখন আসলে বাচ্চাদের জন্য ওরকম খোলামেলা জায়গা অতটা নাই। শহরের যান্ত্রিক জীবন এখন স্পর্শ করেছে গ্রামকেও। টেলিভিশন, মোবাইল ফোন, ইন্টারনেট, ভিডিও গেমে হারিয়েছে অখণ্ড অবসর। গ্রামীণ জীবন থেকে হারিয়ে গেছে অনেক খেলা, যেগুলোর নামই জানে না এখনকার শিশুরা। বেশিরভাগ আমরা ফুটবলটাই খেলি। এখন শীতের সিজন আসছে, এর জন্য আমরা ব্যাডমিন্টন খেলি। আমরা রাত্রে মোবাইলে লুডো খেলি। হারানো স্রোতে এখনো টিকে আছে দু একটা খেলা। তাই তো উঠোনে বসে এখনো গড়ে ওঠে স্বপ্নের মতো সরল ছোট্ট সংসার, কখনো বা পুতুলের ঘরবাড়ি। আমি পুতুল খেলি, আমি পুতুলকে শাড়ি পরিয়ে দিই। এই যে বৌমস্তি, কানামাছি, জুতা চোর, টেটট লাল, পুতুল কাটা, অনেক কিছু খেলি। একসময় যে গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাগুলো ছিল শিশুদের নিখাত বিনোদনের অংশ, সেই খেলাগুলোই এখন হারিয়ে যাচ্ছে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন এবং ভিডিও গেমসের প্রসারে। যদি এই নতুন প্রজন্মের কাছে সেই খেলাগুলো হয়ে ওঠে রূপকথার গল্প, তবে একদিন আমরাও হারিয়ে ফেলব আমাদের শেকড়কে। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আর একবার। বেগম খালেদা জিয়া সিসিউতে নিবিড় পর্যবেক্ষণে জ্ঞান থাকলেও শারীরিক অবস্থা স্থিতিশীল নয়। মধ্যরাতে হাসপাতালে ছুটে যান বিএনপি নেতারা, খোঁজ নেন আইন উপদেষ্টাও। নির্বাচন ঘিরে নতুন জোট গঠনের দৌড়ঝাঁপ, বিএনপি ও জামায়াতের মোর্চা দৃশ্যমান। আবির্ভাবের অপেক্ষায় আরও দুটি দ্বিধাদ্বন্দ্বে এনসিপি, তফসিলের পর আসন সমঝোতার আশা। এবং নিরাপত্তা সরিয়ে নেয়ার পরই শাহজালালের ভল্ট ভেঙে চুরি, ভিন্ন ব্যাখ্যা বিমানের। 32 দিন পরও প্রকাশ হয়নি খোয়া যাওয়া সম্পদের তালিকা, তদন্তে অসহযোগিতার অভিযোগ পুলিশের। এই ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী মালি হাসান রবার্তি। ধন্যবাদ আইরিন। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।